আমরা পেয়ে গেছি বিশিষ্ট চিত্র পরিচালক মঞ্জুরুল ইসলাম মেঘকে মহাশয়কে। দাদা নমস্কার। আদাব। আপনার প্রথম কলকাতা বইমেলায় আসা হয় কবে? আমি কলকাতার অনেকগুলো বইমেলাতে ইতিপূর্বে অংশগ্রহণ করলে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এইবারই প্রথম এসেছি। প্রথমবার কলকাতা বইমেলায় এসে আপনার অনুভূতি কিরকম? প্রথমবার বইমেলায় এসে আমার যেটা ভালো লাগছে যে আমি তো আমাদের বাংলাদেশে যে বইমেলা হয় 21শে ফেব্রুয়ারি কে আলোকে করে ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা হয়, তো আমার বড় বইমেলা দেখা ওইটাই। চলচ্চিত্র উৎসব আমি অনেক বড় বড় উৎসবগুলোতে গিয়েছি, দেশে এবং দেশের বাইরে যেগুলো, কিন্তু বইমেলা হিসেবে এত বড় বইমেলা, এত ভালো ভালো বই আমি আর আমার জীবনে আমি দেখিনি। আমি অনেক বই পড়েছি, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে আমি কোনো বইই পড়িনি, মানে ভালো ভালো বই আমি পড়ি নাই। আর বই যে এত সুন্দর একটা জিনিস, আর্টিস্টিক একটা ব্যাপার, সেটা আমি প্রথমবার দেখলাম এই বাংলাদেশে। বাংলাদেশ বইমেলার সাথে কলকাতা বইমেলার পার্থক্য কিছু মনে হয়? বাংলাদেশ বইমেলার সাথে কলকাতা বইমেলার পার্থক্য করতে গেলে আমি সিনেমার ভাষায় যদি বলতে চাই যে আমাদের মহাগুরু সত্যজিৎ রায়ের ফিল্ম আর আমাদের মতো নতুনদের ডেবিউট ফিল্ম, মানে মেলার মানে একটা সত্যজিৎ রায়ের সিনেমা যেমন আকাশের মতন জায়গায় হয়ে আছে, আর আমাদের কাজ তো নর্মাল একটা কাজ আর কি। হ্যাঁ, বাংলাদেশের বইমেলাটা ওই জায়গায় আছে, মানে বিশাল একটা বটবৃক্ষ কলকাতা বইমেলা, আর বাংলাদেশের বইমেলাটা হচ্ছে ছোট্ট একটা চারা ওই জাতীয়। হয়তো লোক সমাগম বা বইয়ের দিক থেকে আয়তনের দিক থেকে সেম হতে পারে, বাট কোয়ালিটির দিক থেকে বইমেলা, বাংলাদেশ বইমেলা অনেক পিছিয়ে। বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশনে আপনার নতুন সিনেমা রিলিজ করতে চলেছে, কিভাবে চলচ্চিত্র জগতে আপনার আশা সেই নিয়ে কিছু যদি বলেন। বেসিক্যালি আমার হাতে করে হয়েছে ছড়া লেখা দিয়ে। ছড়া লেখার আমার প্রায় 25 বছর হতে যাচ্ছে এখন। আমি ছড়া সাহিত্য লেখার সাথে সম্পৃক্ত, তারপরে কবিতা অন্য রাইটারদের মতনই, তারপরে গল্প, সর্বশেষ উপন্যাস আমার একটা প্রকাশ হয়েছে। ঠিক যখন আমি মাধ্যমিকে পড়ি তখন আমার এই কবিতার গল্প মাঝামাঝি তখন আমার সিনেমার বিষয়টা মাথায় আসে। তারপরে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র করি প্রথম 2008 সালে মোবাইল ফোন দিয়ে। ঠিক আছে, তখন আমার জানা মতে ওইটাই সম্ভবত বাংলাদেশের প্রথম মোবাইল ফিল্ম, যে ফিল্মগুলো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করছে। হয়তো আরো অনেকেই বানাতে পারে, বাট ফোকাসে আসা কোন সিনেমা আমারটাই প্রথম। তারপরে দীর্ঘ বিরতি পড়ালেখা নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে 2015 সালের দিকে আমি ফিল্ম মুভমেন্টের সাথে যুক্ত হই। তারপরে 2020 সালে আমি বাংলাদেশ গভর্নমেন্টের অনুদান পেয়ে যাই, কিন্তু সেটা আনফরচুনেটলি সেটা আমি বানাতে পারিনি, আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানে আমার স্ক্রিপ্টটাকে চুরি করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ন্যাশনাল নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল, কিন্তু আমি সেটা প্রতিকার পাইনি। কিন্তু আমি থেমে থাকিনি। ফাইনালি জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন ভাই, তো উনি আমাকে ময়না সিনেমার জন্য আমাকে সুযোগ দেন, তার গল্প এবং সেটাকে আমি চিত্রনাট্য করি। ফাইনালি ময়না সিনেমা পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি কমপ্লিট করা হয়েছে। বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ড থেকে সেন্সর সনদ পেয়েছে। প্রযোজনা ও পরিচালনা জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে এটা রিলিজ হবে। এইটুকু আপডেট। এটা এখন রিলিজ ডেট চেঞ্জ হতে পারে। আপনি জানেন যে সিনেমার রিলিজের ব্যাপারে অনেক হিসাব নিকাশ ব্যাপার থাকে, সেটার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারে, বাট কমপ্লিটলি ফিল্ম ইজ কমপ্লিট। তো এখন এটা রিলিজের অপেক্ষায়। দর্শক যদি ভালোভাবে নেয় তাহলে নেক্সট ফিল্ম করার আগ্রহ পাবো। আর এই বছর আমি বলি, এই বছর বাংলাদেশ যে বই মেলাটা, এই বই মেলাতে আমার প্রথম একটা বই আসতে যাচ্ছে আর কি। আমার প্রথম সিনেমাও এবছর, প্রথম বই এবছর। ইতিপূর্বে এক ফর্মের একটা রিসার্চ বুক আমার পাবলিশ হয়েছে, আর আমার লেখা উপন্যাস কবিতা ন্যাশনাল এবং বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে, বাট বই আকারে এবার প্রথম আমার বই আসছে। সম্ভবত কবিতার একটা বই আসবে এবং একটা উপন্যাস বই আসবে। ইউটিউবে আপনার সিনেমার টিজার রিলিজ হয়েছে, তার কিরকম সাড়া পাচ্ছে না? ইউটিউবে এবং জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে ব্যাপক সাড়া পেয়েছি। সে সাড়াটাকে এভাবে বলতে চাই যে একজন ডেবিউট ডিরেক্টর হিসেবে এবং আমার যে সীমাবদ্ধতার মধ্যে থেকে, যে চ্যালেঞ্জিং এর মধ্যে থেকে আমি সিনেমাটা বানিয়েছি, মানে আমি গভর্নমেন্টের ফান্ড পেলাম, আমি সেই সিনেমাটা বানাতে পারলাম, আমাকে আমার পথটাকে কন্টাকীর্ণ করা হলো, মানে আটকানো হলো, সেই ফাইট করে যে আমি ফিল্মটা বানাতে পেরেছি, এবং সেটা ব্যাপক সাড়া। এবং আপনাকে মজার আরো একটা কথা বলি, এই ফিল্মটা অলরেডি পৃথিবীর অনেকগুলো ফেস্টিভ্যাল সিলেক্টেড, এবং লন্ডনের একটি চলচ্চিত্র উৎসব, যে সেটা হলো মাল্টিকালচারাল ইংল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটার 27তম সংস্করণ হলো এই বছর, সেটাতে বেস্ট ফিল্ম প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে এই ফিল্মটা।
তার মানে আমি স্যাটিসফাই এবং আমার প্রডিউসারও বলেছেন তার ভালো লেগেছে ফিল্মটা। কারণ দর্শকের ভালো লাগলেই পরিশ্রম সার্থক। বাংলায় কমার্শিয়াল সিনেমা কমে আসছে, যেখানে বলিউডে পাঠান, জওয়ান, টাইগার 3 এর মতো সিনেমার ঝড় বইছে, এবং আমাদের ভারত বাংলাদেশের মানুষ সবাই সেই সিনেমাগুলো আপন করে নিয়েছে। সে নিয়ে একটু যদি বলেন। বেসিক্যালি আমাদের বাংলাদেশ ইজ একটি নির্দিষ্ট রিলিজিয়াস এর মানুষ বসবাস করে। আমি একটু বলি যে মুসলিম সেন্টিমেন্টাল ব্যাপারটা আছে, আর ভারতবর্ষ মাল্টি 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 রিলিজিয়াস পিপল এখানে কানেক্টেড। আমাদের বাংলাদেশে মোস্ট অফ মুসলমান এন্ড হিন্দু। তো বাট বাংলাদেশের কালচারাল যে স্ট্র্যাটেজি বা কালচারাল যে অ্যাক্টিভিটিস টোটালি ডিফারেন্ট। আমাদের সেই হিসেবে কিন্তু বলিউডের সিনেমা বাংলাদেশের দর্শক অ্যাকসেপ্ট করেনি। যেভাবে হয়তো পশ্চিমবঙ্গের একটা সিনেমা যেভাবে অ্যাকসেপ্ট হয় সেইভাবে কিন্তু হয়নি। আমাদের বাংলাদেশের সিনেমাই বেশি ভালো চলে ওখানে। এখন মিডিয়া গসিপের কারণে হয়তো দেখানো যায় যে সিনেমাগুলো আপনি নাম বলেছেন, পাঠান বা জওয়ান, টাইগার, এগুলো কিন্তু সেভাবে হয়নি। পাঠানের একটা মিডিয়া হাইপ তোলা হয়েছে যে ভালো চলেছে, আসলে চলেনি, খুবই কম সংখ্যক দর্শক ধরেছে। হ্যাঁ, বৈশ্বিক জগতে এখন আমাদের মাল্টি সেকশনাল দরকার, মাল্টি কালচার দরকার, মাল্টি ফিল্ম দরকার। আমরা যেমন বিদেশি বই পড়তে চাই, আমরা বিদেশি ফিল্মও দেখতে চাই, কিন্তু পাশাপাশি বাংলা ফিল্মটাকে যেন ফোকাসে থাকে সেই জায়গায়। বাট বাংলাদেশে যেটা হচ্ছে যে কিছু শ্রেণীর মানুষ আছে যারা কুকিগত করতে চায়। যেমন দেখেন, বাংলাদেশে কিন্তু একটি ভয়েসও আমাকে বলেনি, আমার জন্য বলেনি যে মঞ্জুরুল ইসলাম মেঘ যে অনুদান পেল সেই সিনেমাটা কেন পাচ্ছে না, এটা দেখার জন্য যে একটা ব্যক্তি দাঁড়ে কথা বলবে, এটা কথা বলেনি। তার মানে কি, একজন তরুণ উঠে না আসুক, এটা হয়তো মনে মনে কি হচ্ছে, কিন্তু ফাইট করতে চায়নি। ঠিক একইভাবে জওয়ান, পাঠান এই সিনেমাগুলো বাংলাদেশের জন্য যে খুব ভালো হচ্ছে না এটা অনেকেই জানে, বাট এটা বলছে না ডিউ টু একটাই প্রফিট। কিছু মানুষ এটাকে প্রফিট চায়, মানে সেই প্রফিট গুলো অনেক ভাবে হতে পারে। আমি আপনাকে একটা রিমেম্বারই করে দিতে চাই এই আপনার অডিয়েন্সের মাধ্যমে। 1757 সালে পলাশী যুদ্ধে শুধু কিন্তু আমাদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছিল 1906 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গুজরাটে আসে, যখন নোঙর ফেলেছিল। এই 6 সাল থেকে 51 বছর তারা এই এই ভারতবর্ষের মানুষকে ক্যাচ করেছে, এবং ক্যাচ করে ফাইনালি আঘাতটা হানিয়েছে। 1706 সালে তারা প্রথম আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাট 1757 সালে মানে 51 বছর পরে, 50 বছর পরে তারা কিন্তু আসল রূপটা দেখিয়েছে। আজকে যারা ভাবছে যে বলিউডের সিনেমা, হ্যাঁ বলিউডের সিনেমা যাতে কিছু হবে না, এটা কোনো কালচার ডেভেলপ করতে পারবে না। বলিউডের সিনেমা ডেফিনেটলি দরকার আছে। আমরা বলিউডের ফিল্ম বানানোর স্বপ্ন দেখি, আমি বানাবো, আমরা বিশ্বাস করি। আজকে আপনার এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি, আজকে ধরেন আমি একটা ফিল্ম বানিয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস থেকে। আমি স্বপ্ন দেখি যে আমি ভারতবর্ষের সিনেমা বানাবো, আর ভারতবর্ষের স্বপ্ন দেখলে আমি বলিউডই দেখি অথবা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখি। আমি কিন্তু কলকাতাতে ফিল্ম বানাবো এই স্বপ্ন আমার কখনোই ছিল না, বাট আমার কলকাতাতে কাজের কথা হচ্ছে এবং হোপফুলি আমি কলকাতায় কাজ করবো। কলকাতায় কাজ করা আমার কাছে উদাহরণ এরকম যে আমার নিজের বাড়ি আর চাচার বাড়ি, মানে প্রতিবেশী যে লাইস, ঠিক আছে। আমি কলকাতাকে আমি নেইবার ভাবি, আমি কিন্তু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট একটি কান্ট্রি, কলকাতা একটা ইন্ডিয়ান একটা স্টেট, নট এ কান্ট্রি। কলকাতা একটা স্টেট। আমার কাছে ইন্ডিয়ান বা ভারতবর্ষ বলতে পুরো ভারতবর্ষ। কলকাতাকে আমি একটা স্টেট ভাবি, আমাদের নেইবার ভাবি, এবং ভাষাগত কারণে আমরা একই কালচার। আমি কলকাতাতে সিনেমা বানানোর স্বপ্ন দেখি না, কারণ এটা কলকাতাতেও বানানো যায়, বাংলাতে বানানো যায়, আমার ঢাকাতে বানানো একই কথায়। সো আমাদের যে মাল্টি কালচার দরকার, আমাদের তেলেগু ফিল্ম দরকার, নট বলিউড। বলিউড ফিল্ম থেকে খুব বেশি ভালো আমাদের জানার নেই। তেলেগু ফিল্ম আমরা খুব পছন্দ করি। বাংলাদেশে ব্যাপক পরিমাণে তেলেগু ফিল্মের জয় জয়গার আছে, কিন্তু এটা ওইভাবে প্রমোট হচ্ছে না, বা সাউথের সিনেমাগুলো। আর কলকাতাতে বললামই, ঢাকার সিনেমাও চাই, কলকাতা সিনেমাও তাই। কলকাতার যে সিনেমাটা কলকাতায় ভালো করছে সেটা ঢাকাতেও ভালো করছে, বাংলাদেশেও ভালো করছে, ঠিক আছে। এখন আমাদের এই বৈশ্বিক যুগে আমরা হলিউডে দেখতে চাই, বলিউডে দেখতে চাই, সবই দেখতে চাই, তবে সবার আগে আমি বাংলাদেশি ফিল্মটাকে বাংলাদেশে বেশি গুরুত্বশীল দেখতে চাই। করোনা পরবর্তীকালীন সময় বাংলা সিনেমা হলে গিয়ে দেখা খুব কমে গেছে, কারণ ওয়েব সিরিজ এসে গেছে, সেটা আপনার ওটিটি রিলিজ খুব বেড়ে গেছে। সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। আসলে বাংলাদেশে ওটিটি কিন্তু এখনো শিশু। বাংলাদেশে কিন্তু যত কথাই বলুক, বাংলাদেশে একটা শ্রেণী মানুষ ওটিটি দেখছে, সেটা খুবই কম, খুবই কম। ইন্ডিয়াতে যেভাবে মানুষ ওটিটি দেখছে, আমার ধারণা এবং আমার যেটা আমি পেয়েছি যে 100 পরিবারের মধ্যে ইন্ডিয়াতে 80 পরিবারে ওটিটি দেখে, আর আপনি বাংলাদেশে 100 পরিবারের মধ্যে 5টা পরিবার ওটিটি দেখে, আর 95 পরিবারই দেখে না। বাট হলের যেটা বলছেন, আমি বাংলাদেশে হলে দর্শক দেখছি। লাস্ট ঈদ অকেশনে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তার সিনেমা কিন্তু সুপার ডুপার হিট করেছে।
এবং এটার যে প্রডিউসার, বেসিক্যালি একটা ফিল্মের প্রডিউসার ইজ দ্য ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমাদের ভারতবর্ষের সিনেমাতে, বিশেষত কলকাতা এবং ইন্ডিয়া, বাংলাদেশে এটা প্রডিউসারকে হাইলাইট করা হয় না। একটা প্রডিউসার হচ্ছে ইনফ্লুয়েন্স একটা ফিল্মের, অক্সিজেন। তো আমাদের যে আদনান ভাই এটার প্রডিউসার ছিলেন এবং এটার ডিরেক্টর হিমেল ভাই যে ছিলেন এবং এটার সুপারস্টার সাকিব খান, তারা কোলাবোরেশনে একটা কাজ করেছে, দ্যাটস এই ফিল্মটা বিশাল আকারে গেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয়, একজন ডিরেক্টর সিনেমা বানানোর পর তার দিনের পর দিন তার রেমুনেশন করতে হয়, তারপরে তিনি হয়তো দাওয়াতই পান না, নায়িকা নিয়ে ওখানে ব্যস্ত হয়ে যায়, নায়ক নিয়ে ব্যস্ত হয়ে যায়, মানে একজন ডিরেক্টর যিনি ফিল্ম বানানো তাকে মূল্যায়নই করা হচ্ছে না। এরকমটাই ঘটে আমাদের ভারতে, কি আমি জানি না, মানে এটা আমার ক্ষেত্রে হয়নি, কিন্তু অন্য অন্য ডিরেক্টরদের ক্ষেত্রে দেখছি। বা তো ধরেন এই যে ব্যাপারটা, তো এই ব্যাপারটা যে সিনেমাটা থাকে না, যেটা পুরো টিমটা কানেক্টেড হয়, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, সেই ফিল্মটা কিন্তু বিজনেস করে। সেটা যেমন বাজেটের সিনেমা তেমন বিজনেস করে, এবং আমরা দেখেছি যে মানে বাংলাদেশের সর্বোচ্চ বিজনেস করেছে। এর আগে আমাদের বেদের মেয়ে জ্যোৎস্নার যে রেকর্ডটা বলা হয়, সেই সময়টা আর আসবে না, সেই ধরনের যে আশাও করা যায় না। তখন 1200 হল ছিল, এখন তো অত হল নেই, বাংলাদেশ সিঙ্গেল স্ক্রিন নেই। বাট রিসেন্টলি করোনা পরবর্তী সুপারস্টারের ফিল্ম যেভাবে চলছে, আমার বিশ্বাস যে আমাদের সুপারস্টারকে যদি সেভাবে ইউটিলাইজ করা যায়, তো সারা পৃথিবীতে হবে। আমাদের আজকে শাহরুখ খানের সিনেমা, সালমান খানের সিনেমার থেকে কোনো অংশে আমাদের সুপারস্টার পিছিয়ে নাই, কিন্তু তাকে তৈরি করবে কি? আর যে তৈরি করার ক্ষমতা, সে তো চান্স পাবে না। আজকে আমি তো তার শিডিউলই পাবো না, আমার শিডিউল পাবো না। তারপরে হচ্ছে যে ধরেন যে আমি ওই ইনভেস্টর পাবো না। আমি যতদিন ইনভেস্টর পাবো, যখন সুযোগ পাবো, ততক্ষণ হয়তো আমি শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানাচ্ছি বা আমি হলিউডে বানাচ্ছি। আমার কথাটা শুনে আমার অডিয়েন্স হয়তো হাসাহাসি করতে পারে বা বলতে পারে যে আমি কি আসলে ক্যাপাবল। হ্যাঁ, আমি ক্যাপাবল এখন না, কিন্তু আমি তো স্কিল, আমি ওইভাবেই স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি আমি বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে ফিল্ম বানাবো, আমি স্বপ্ন দেখি শাহরুখ খানকে নিয়ে বানাবো, আমি স্বপ্ন দেখি হলো যে সাউথের হিরোদেরকে নিয়ে আমি বানাবো। আর রামচরণ আমার ফেভারিট অ্যাক্টর, আমি তার খুব ফ্যান, আমি তাকে নিয়ে ছবি বানানোর স্বপ্ন দেখি আর কি। মানে আমি এটা বুঝাতে পারবো না যে আমি তার কত বড় ফ্যান আর কি। তার ঐতিহাসিক যে ফিল্মগুলো, আমি তার জন্য 3টে স্ক্রিপ্ট লিখে রাখছি, মানে এই স্ক্রিপ্টে তো তার কাছে আমি পৌঁছতে পারবো না এখন। মানে আমার দর্শক এটা পাবে, এবং এটা ধরেন যে আমার 3টে স্ক্রিপ্ট আছে, যেটাতে আমি রামচরণকেই ভাবি, মানে তাকে ছাড়া আমি ভাবতেই পারি না। ওই সিনেমা তো হবেও না, ওই স্ক্রিপ্টে তো ওইভাবেই স্ক্রিপ্ট থাকবে, বাট আমার রামচরণ লাগবে ওই সিনেমা বানালে। ওয়েব সিরিজ নিয়ে আপনার কোনো পরবর্তীকালে ভাবনা চিন্তা আছে? ওয়েব সিরিজতে আপাতত আমার ভাবনা নেই, তবে এই বছরের মাঝামাঝিতে আমি ওয়েব সিরিজ নিয়ে ভাবছি যে আমি কিছু ওয়েব সিরিজ নিয়ে কাজ করবো। যেমন আপনাকে আমি বলে রাখি যে আমি কিন্তু কখনো টেলিভিশন প্রোডাকশন করি নাই। আমি ফিল্ম বলতে ফিল্মই বুঝি, আর এই ফিল্ম বলতে ফিল্ম বোঝার কারণে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ফিল্মই বানাবো, আমি বিগ স্ক্রিনই করবো, আমি ওটিটি নিয়ে 2-1টা প্রোগ্রাম করবো, বাট সেটা খুবই কম, সেটা খুবই কম একেবারে। মানে আমি ওটিটির দর্শকের কাছে পৌঁছার জন্য আমি করব। তবে আমার এটা ওটিটির কাজের জন্য, আমার বলিউডে একটা কাজের, ওটিটির কাজে আমার জন্য আমার চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, বাট আমি তাদের থেকে সময় চেয়েছি, কারণ আমি এটার জন্য পারফেক্ট না এই মুহূর্তে। আমি আগে ফিল্মটাতে আসছি, আমি একটা স্ক্রিনে থাকি না, আমি আরো 5টা সিনেমা বানাই। আমার সেটা বিভিন্ন ধরনের বাজেটের হতে পারে, কম বাজেটের, বেশি বাজেটের, মেগা বাজেটের, মানে অফ ট্রাক, কমার্শিয়াল, ফেস্টিভ্যাল মুভমেন্ট, কমার্শিয়াল বিজনেস, মাসালা, সবই আমি একটু বানের টেস্টটা নেই, তারপর আমি ছোট পর্দায় ঢুকবো। টেলিভিশন আর ওটিটি দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ওটিটি মানুষ টাকা দিয়ে দেখছে, দ্যাটস ওখানে মাসালা লাগবে, সেখানে একটু নুডি টাইপ লাগবে, সেখানে একটু বোল সিন লাগবে। আমি জানি এটা বানাতে পারি, আমি টেলিভিশনে যেটা লাগে সেটাও পারি, ইউটিউবেও পারি, বাট আমি ওটাতে এখনই আসতে চাচ্ছি না। আমি চাচ্ছি টোটাল আমার কনসেন্ট্রেশন ফিল্ম, দ্যাটস মিন বিগ স্ক্রিন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি দাদা, যদি আপনার সিনেমা নিয়ে একটু কিছু যদি বলেন। আমি আপনার মাধ্যমে কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষী সকল দর্শকদেরকে বলতে চাই, ময়না আমার সিনেমা, এটা রিলিজ হবে, আশা করছি ভারতবর্ষেও রিলিজ হবে। রিলিজের ব্যাপারটি টোটালি প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর জানেন। অ্যাজ এ ডিরেক্টর আমি শুধু ফিল্মটাই ভালো বানাতে পারি, এটাই আমার কাজ, এটাই আমি করেছি। আপনারা যেভাবেই যখন এই সিনেমাটা দেখবেন একটা মেসেজ পাবেন। সিনেমাটার ইংরেজি নাম আই ওয়ান্ট টু বি মাদার, আই ওয়ান্ট টু বি মাদার। তো আই ওয়ান্ট টু বি মাদার মানে বুঝছেন যে এটা একটা মেয়ে একটা মা হতে চাচ্ছে বা একটা নারী মা হতে চাচ্ছে। তো পুরো গল্পটা আমি বলবো না, শুধু এইটুকুই বলি, প্রত্যেকটা মা যারা মা হয়েছে এবং মা হতে চায় তারা ফিল করবে মাতৃত্বের স্বাদ, আর মাতৃত্বের স্বাদের জন্য এই সিনেমাটা দেখা দরকার, হলে আসা দরকার। আমরা বাংলাদেশি দর্শকদের বলবো এটার মাধ্যমে, যারা বাংলাদেশে দেখবেন আপনারা কোনো কথা না শুনে ট্রেলার টিজারের উপর বিশ্বাস না করে আমাকে যারা চেনেন এবং আমার শিল্পীদের যারা চেনেন, আমার প্রোডাকশন কোম্পানিকে যারা চেনেন, তারা সিনেমাটা দেখতে আসবেন। আশা করি আপনাদের টাকা ব্যর্থ যাবে না, সিনেমাতে অনেক মেসেজ পাবেন এবং কিছু
আপনাদের অভিজ্ঞতার সাথে এই অভিজ্ঞতাটি যুক্ত হবে সেই কামনা করছি। আর আপনাদের দর্শককে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের পুরো টিমকে ধন্যবাদ।